হাই প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সমাসের আলোচনা প্রসঙ্গে আমরা এই ক্লাসের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। এই সমাসের যে ধারাবাহিক আলোচনা, এর আগে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি, কর্মধারয় সমাসের সম্পূর্ণ ক্লাস করিয়েছি এবং তার সঙ্গে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ভাবে আমরা সাধারণ কর্মধারয় সমাস, উপমিত, উপমান এবং রূপক কর্মধারয় সমাস এইগুলোকে আমরা সহজে চিনব কি করে, মধ্যপদলোপী সমাস চিনব কি করে, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। তোমরা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই তোমরা আই বাটনে গিয়ে দেখে ফেলতে পারো, অথবা আমি সবার শেষে প্লে লিস্ট দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে ফেলতে পারো। তো এই যে ধারাবাহিক আলোচনা করছি, সেই আলোচনার মধ্যে আমরা অবশ্যই পরবর্তীকালে আমাদের যে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা যে সকল প্রশ্নগুলো এসে থাকে সেগুলো নিয়েও আলোচনা করব। আমরা বেসিক্যালি সমাস, কারক এবং অন্যান্য যে আমাদের অধ্যায়গুলো বাক্য এবং বাচ্য আছে সেখান থেকে। বাট এই যে বহুব্রীহি সমাস পড়ছি, এই বহুব্রীহি সমাস পড়তে গিয়ে বা পড়ার আগে একটা কথা বলবো, যারা তোমরা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অল করে রেখো, যাতে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো যখন আমরা দেবো যাতে তোমাদের খুব তাড়াতাড়ি এবং নোটিফিকেশনটা পৌঁছায় এবং যাতে তোমাদের সুবিধে হয়। দ্বিতীয়ত বলবো, যদি এই ক্লাস করার পর বা আগের যে ক্লাসগুলো আমরা অলরেডি দিয়েছি সেই ক্লাসগুলো করার পর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। তবে আরেকটা কথা বলবো যে পুরো ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে, পুরো ক্লাসটা না দেখে স্কিপ করে চলে যেও না। এতে কিন্তু তোমাদের বহুব্রীহি সমাস সম্পর্কে যে কোশ্চেন গুলো আসে বা সহজে চেনার উপায়গুলো, এগুলো কিন্তু তোমরা সহজে জানতে পারবে না। তো চলো শুরু করি। তো ফার্স্ট আজকে যেটা আলোচনা করছি আমরা বহুব্রীহি সমাস। সমাস কাকে বলে এটা অলরেডি আমরা এর আগে জানিয়েছি যে অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা তার বেশি পদের মিলিত হওয়া এবং এক পদে পরিণত হওয়ার পদ্ধতিকে আমরা সমাস বলি। সমাস কাকে বলে এবং সমাস সম্পর্কে বিভিন্ন পদগুলো কি আছে সে বিষয়ে আমরা ক্লাস দিয়েছি, আমি আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। এছাড়া যেটা আসছে বহুব্রীহি সমাস কাকে বলে। বহুব্রীহি সমাস কাকে বলে না, যে সমাসের পূর্বপদ বা পরপদ আমরা যখন বহুব্রীহি সমাস ছাড়া যখন কর্মধারয় সমাস বা দ্বন্দ্ব সমাস বা আমাদের যে তৎপুরুষ সমাস আলোচনা করেছি আমরা, সেখানে আমরা দেখেছি বহুব্রীহি সমাস ছাড়া মানে যখন দ্বন্দ্ব সমাস পড়ছি, যখন পূর্বপদ ও পরপদ উভয় পদে অর্থ প্রাধান্য থাকে, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাসে অবশ্য পরপদে অর্থ প্রাধান্য থাকে, কিন্তু যখন আমরা বহুব্রীহি সমাস পড়ব তখন বিষয়টা অন্য। সেই জন্য আমরা দেখি যে সমাসে পূর্বপদ বা পরপদ নয়, সমাসবদ্ধ পদটি অর্থাৎ তৃতীয় অন্য কোনো বিষয়কে নির্দেশ করে, তাকে বলা হয় হচ্ছে কি বহুব্রীহি সমাস, অর্থাৎ তৃতীয় পদের অর্থ প্রাধান্য থাকে। পরীক্ষায় অনেক সময় একটা প্রশ্ন দেয়, আমি এখানে লিখে দিচ্ছি, পারলে তোমরা খাতায় তুলে নিও, যে তৃতীয় পদ বলতে কোন পদকে বোঝানো হয়। তৃতীয় পদ বলতে কোন পদকে বোঝানো হয়। এটা তোমরা যখন স্টার্ট করেছিলে ক্লাসটা, সেখানে উপরে থাম্বনেলে দেখেছিলে যে এইটাই লেখা ছিল, তৃতীয় পদ বলতে কোন পদকে বোঝানো হয়। তো সেটা হচ্ছে গিয়ে কি, তৃতীয় পদ বলতে এখানে দেখো দেওয়া আছে যে সমাসবদ্ধ পদ, অর্থাৎ পূর্বপদ ও পরপদ বা ব্যাস বাক্য যেটা আছে, সেই ব্যাস বাক্যের অর্থ যে পদের মধ্যে সীমাবদ্ধ থাকে বা ঐক্যবদ্ধ হয়ে থাকে, সেই পদটাকে আমরা বলি সমাসবদ্ধ পদ। সেই সমাসবদ্ধ পদের যখন অর্থ প্রাধান্য পায় তখন তাকে আমরা বলছি বহুব্রীহি সমাস। যেমন পীতাম্বর, পীত বলতে আমরা কোনো জায়গায় পাচ্ছি পীত বর্ণ, আবার কোথাও পাচ্ছি হলদে বর্ণ। আমি হলদে বর্ণ বা হলুদ অর্থে ব্যবহার করছি। পীত অম্বর যার, অম্বর অর্থাৎ হচ্ছে এখানে পীতাম্বর বলতে এখানে কৃষ্ণকে বোঝানো হচ্ছে, না পীতকে বোঝানো হচ্ছে না অম্বরকে বোঝানো হচ্ছে। পীতাম্বর বলতে এখানে কাকে না হচ্ছে আমাদের
কৃষ্ণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তৃতীয় পদ সমাসবদ্ধ পদের অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। একটা তো আমরা সংজ্ঞা পড়তে গিয়েই করলাম যে বহুব্রীহি সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায় না, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আমরা টেস্ট পরীক্ষায় দেখেছি যে বহুব্রীহি কথার অর্থ কি, বা বহুব্রীহি সমাসের নয়, বহুব্রীহি সমাসে করো, বহুব্রীহি সমাসে বহুব্রীহি কথাটার অর্থ কি। হ্যাঁ, বহুব্রীহি সমাসে বহুব্রীহি কথাটির অর্থ কি, তখন সেখানে হবে বহু কথার অর্থ হচ্ছে অনেক, আর ব্রীহি কথার অর্থ ধান বা ধান্য, অর্থাৎ অনেক ধান্য যার। অর্থাৎ বহুব্রীহি সমাস নিজেই একটা বহুব্রীহি সমাসের উদাহরণ। আমি তোমাদের একবার করে দেখাবো। আমাদের যে তৎপুরুষ কর্মধারয় সমাস পড়েছি, সেই কর্মধারয় সমাস আর বহুব্রীহি সমাসের মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য আছে। মানে একটা ওয়ার্ড আমি কি করতে পারি, শুধুমাত্র দীর্ঘইকার বা হ্রস্বইকার বা ওকার যুক্ত করে আমি বহুব্রীহি সমাস করতে পারি। তো আমি সেটা পরে একবার নয় আলোচনা করব, পরে কোনো একটা ক্লাসে। আজকে শুধু বহুব্রীহি সমাসটা একটু আলোচনা করি, পরে আমরা পার্থক্যগুলো নিয়ে ডিসকাশন করব। বহুব্রীহি সমাস শ্রেণীবিভাগ করতে গিয়ে দেখেছি বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাগ আছে, তবে সহজভাবে বলবো যে আমরা মোটামুটি সব বইগুলো মিলে মোটামুটি 7টি ভাগ পাই। একটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদ লোপী বহুব্রীহি, না বহুব্রীহি বা নং বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি, সংখ্যাপূর্বক বহুব্রীহি। আমরা একটা একটা করে জানবো এবং অবশ্যই তাদের চেনা বা জানার উপায়, মনে রাখার উপায়গুলো তার সঙ্গে সঙ্গে জেনে যাব। পারলে খাতায় লিখে নিতে পারো, বা তোমরা যখন বইয়ে পড়ছো তখন বইয়েও লিখে নিতে পারো তাদের ইনস্ট্রাকশন গুলো। প্রথমত আসছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি কি, সমান যখন দুটো বিষয় থাকে, দুটো বিষয় বলতে বোঝানো হচ্ছে পূর্বপদ এবং পরপদ। যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত পূর্বপদ এবং পরপদ এই দুটি যখন একই বিভক্তি যুক্ত হয়, হ্যাঁ, তখন তাকে আমরা বলছি গিয়ে কি সমানাধিকরণ বহুব্রীহি। একটা কথা মাথায় রেখো, সমানাধিকরণ বহুব্রীহির যে যখন আমরা দেখি তখন অবশ্যই মাথায় রাখতে হবে এই যে পূর্বপদ এবং পরপদ উভয় পদই কিন্তু কি হয় না, শূন্য বিভক্তি হয়। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, কি না, পূর্বপদ ও পরপদ উভয় পদই কি হয় না, শূন্য বিভক্তি হয়। সহজে চেনার উপায়, যেমন ধরো এলোকেশী। এই যে এলোকেশী, এলো শব্দটা হচ্ছে গিয়ে কি অগোছালো অবস্থায় থাকা, কেশ থেকে কেশী কথাটা এসছে। এই যে এলো যার কেশ, এলোকেশী। তো এই কেশ, এই যে এলো, এই দুটো কিন্তু দেখো না, এদের দুজনের মধ্যে কিন্তু কোথাও কিন্তু কি নেই না, আমাদের কোনো বিভক্তি চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি না, উভয় ক্ষেত্রে শূন্য বিভক্তি পাচ্ছি। তো এইভাবে পূর্বপদ বা পরপদ উভয় পদই কিন্তু কি হয় না, আমাদের শূন্য বিভক্তি হয়। অবশ্যই আমরা যখন বহুব্রীহি সমাস পড়ছি সেখানে তৃতীয় পদের অর্থ বা প্রাধান্য, অর্থাৎ সমাসবদ্ধ পদের অর্থ প্রাধান্য পাবে। আমি তো এর আগেও বলেছি এটা, যে এটা কিন্তু শর্ট প্রশ্ন দেয়। আচ্ছা, তাহলে সমানাধিকরণ বহুব্রীহি মানে কি, দুটোই সমান, অর্থাৎ পূর্বপদ ও পরপদ উভয় পদই হচ্ছে গিয়ে কি একই বিভক্তি চিহ্ন যুক্ত হয়। আমি তোমাদের যেটাকে বললাম যে দুটো পদই বেশিরভাগ কি করি না, আমরা শূন্য বিভক্তি দেখি। ক্লিয়ার? আশা করি। পরে আসে ব্যাধিকরণ বহুব্রীহি, অর্থাৎ বাধা দিচ্ছে। কিসে বাধা দিচ্ছে না, সমানাধিকরণ বহুব্রীহিতে যেখানে পূর্বপদ আর পরপদ উভয় পদ কি ছিল না, এক ছিল, উভয় পদের যে বিভক্তি সেই বিভক্তি এক ছিল। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহিতে এসে দেখছি যে না, এখানে কিন্তু তেমনটা নয়। এখানে কি হচ্ছে না, পূর্বপদ ও পরপদ দুটো কিন্তু আলাদা আলাদা বিভক্তি হয়। এক্ষেত্রেও একটা সহজে মনে রাখার বিষয় আছে, সেটা হলো পূর্বপদ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শূন্য বিভক্তি হয়, আর পরপদে কিন্তু বিভক্তি চিহ্ন যুক্ত থাকে। এটা একটু মাথায় রাখবে, পূর্বপদ কিন্তু কি হয়, শূন্য বিভক্তি হয়। তাহলে যখন সমানাধিকরণ বহুব্রীহি পড়ছিলাম সেখানে আমরা কি দেখলাম, পূর্বপদ ও পরপদ উভয় পদই হচ্ছে গিয়ে কি না একই বিভক্তি যুক্ত হচ্ছে। কিন্তু ব্যাধিকরণের ক্ষেত্রে দেখলাম
পূর্বপদ ও পরপদ উভয় কিন্তু একই বিভক্তি নয়, উভয় কিন্তু ভিন্ন দুই বিভক্তি অবস্থান করছে। যেখানে পূর্বপদ ও পরপদ সমানাধিকরণে দেখছিলাম আমরা শূন্য বিভক্তি অবস্থান করছে, ব্যাধিকরণে দেখছি আমরা কেবলমাত্র পূর্বপদে শূন্য বিভক্তি লক্ষ্য করি, পরপদে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এ তে ইত্যাদি বিভক্তি আমরা লক্ষ্য করি। যেমন বিনা পানিতে যার, বিনা তো আমরা জানি একটি বাদ্যযন্ত্র, পানি ও কথার প একার মধ্যে পানি কথার অর্থ হচ্ছে হস্ত বা হাত, অর্থাৎ বিনা হাতে আছে যার, তাকে বলছি গিয়ে কি বিনা পানি, অর্থাৎ এখানে বিনা পানি বলতে দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে, অর্থাৎ না বিনা না পানি অর্থাৎ হাতকে বোঝানো হচ্ছে। এখানে তৃতীয় পদে অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই সেটা বহুব্রীহি সমাস। কিন্তু যেহেতু পূর্বপদ শূন্য এবং পরপদ হচ্ছে গিয়ে কোনটি বিভক্তি যুক্ত আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ব্যতিকরণ বহুব্রীহি। 3 নম্বর হচ্ছে ব্যতিহার। আমরা কারক পড়তে গিয়ে কিন্তু এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। কি ছিল ব্যতিহার বহুব্রীহি? কি না, ব্যতিহার বলতে বোঝায় না একসঙ্গে বা পরস্পরে কোনো কিছু করা, অর্থাৎ একটি কাজ বা এক জাতীয় কাজ যখন পারস্পরিক ভাবে সম্পন্ন হতে দেখি আমরা, তখন তাকে বলছি ব্যতিহার। আর এটা যখন তৃতীয় পদের অর্থ প্রাধান্য বোঝাতে ব্যাস বাক্য সমাসবদ্ধ পদে পরিণত হয়, তখন তাকে আমরা বলছি ব্যতিহার বহুব্রীহি। অর্থাৎ সংজ্ঞার ব্যাকরণগত সংজ্ঞা যদি দিই, সেটা এরকম হয় যে বহুব্রীহি সমাসে এক জাতীয় কাজের পারস্পরিকতা, দেখছো আমি একটু আগে বলছিলাম একটা কাজই হচ্ছে বিভিন্ন, অর্থাৎ একই কাজ পরস্পর করা বোঝাবে, পারস্পরিকতা বোঝাতে একই বিশেষ্য পদের দ্বিত্বে, বিশেষ্য পদের একটাই বিশেষ্য পদের দ্বিত্ব, দ্বিত্ব মানে পরপর পাশাপাশি দুইবার ব্যবহৃত হয়, তখন তাকে আমরা কি বলছি? অবশ্যই তৃতীয় পদ প্রাধান্য পাবে, তখন তাকে আমরা বলছি ব্যতিহার বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। আচ্ছা, আমি যখন তোমাদের তৎপুরুষ সমাস বলছি, কর্মধারয় সমাস যখন আলোচনা করছিলাম, তখন কিন্তু সেখানে বলেছিলাম আমরা সমাস আলোচনা করতে গিয়ে দুটো জায়গাতে আমরা মধ্যপদলোপী পাবো, সেটা হচ্ছে একটা মধ্যপদলোপী কর্মধারায়, আর হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। সেখানেও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে মধ্যপদ বলতে বোঝে মাঝের পদটা যখন কি পেয়ে যায় না, লোপ পেয়ে যায়। আচ্ছা, কিন্তু মজার ব্যাপারটা হলো এই মধ্যপদ লোপী যে বহুব্রীহি সমাস, এর আরেকটা নাম আছে, কি বলতো? উপমাত্মক বহুব্রীহি সমাস। এবার মজার ব্যাপারটা হলো এই যে একটা হচ্ছে মধ্যপদলোপী অর্থাৎ মাঝের পদটা লোপ পেয়ে যাবে, আর একটা বলছে উপমাত্মক অর্থাৎ সেটা উপমান উপমা করা বোঝাবে, অর্থাৎ এমন একটা জিনিস বোঝাবে যেটা পূর্বপদ এবং পরপদ উভয় পদের মধ্যে, অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যে পদগুলো অবস্থান করছে প্রধান দুটি পদ, তাদের মধ্যে কিন্তু কি বোঝাবে? উপমা করা বোঝাবে। এটা একটু মাথায় রাখতে হবে। মধ্যপদলোপী বহুব্রীহি সমাসে কি হয় না, উপমা করা বোঝায়, দ্যাটস ওয়াই একে আমরা উপমাত্মক বহুব্রীহি বলি। যেমন কপোতের ন্যায় অক্ষ যার কপোতাক্ষ, অর্থাৎ অক্ষ অর্থাৎ চোখ, এই অর্থে কপোতের মতো, সেই অর্থে এটা কপোতাক্ষ বলছে। আমি যদিও নদী আমার ছবি দিয়েছি, বাট এটা পুরোপুরি একই নয়, দুটোর মধ্যে একটা জাস্ট উদাহরণ দিতে গিয়ে আমি এটা ছবিটা দিয়েছি। নেক্সট আসছি সহার্থক। সহার্থক বলতে বোঝায় সঙ্গে, সহার্থক বলতে কি বোঝায়? সঙ্গে বা একই জায়গা এরকম বোঝায়, অর্থাৎ স বা সহ, স বা সহ এই ধরনের উপসর্গ ব্যবহৃত হয়, স উপসর্গ ব্যবহার লক্ষ্য করি। অর্থাৎ পূর্বপদ যে বিশেষ্য পদ থাকছে এবং পরপদ কি হয় না, সহার্থে অর্থাৎ সঙ্গে অর্থে যে স উপসর্গ ব্যবহার হয়, সেই বহুব্রীহি সমাসকে আমরা বলছি সহার্থক বহুব্রীহি। অর্থাৎ পূর্বপদে বিশেষ্য এবং পরপদে সহার্থ অর্থাৎ স উপসর্গ যোগে অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা বলছি, অবশ্য তৃতীয় পদ অর্থ প্রাধান্য পাবে, তখন তাকে বলছি সহার্থক বহুব্রীহি। যেমন সহ উদর যার সহোদর বা সহোদরা, তো সহোদর যখন আমরা বলছি একই উদর বোঝাতে, হ্যাঁ, আবার সস্ত্রীক স্ত্রীর সহিত বর্তমান সস্ত্রীক এরকম যখন আমরা বোঝাচ্ছি, তখন তাকে আমরা বলছি সহার্থক বহুব্রীহি। না তৎপুরুষের মতো আমরা আরেকটি পাই নং বহুব্রীহি বা না বহুব্রীহি।
বহুব্রীহি। এই নং বহুব্রীহি বা না বহুব্রীহি মোটামুটি তৎপুরুষ সমাসের মতোই মোটামুটি ধরে নাও একই রকম। আমি সেখানেও আলোচনা করতে গিয়ে বলেছিলাম, কিন্তু পার্থক্য একটাই, এখানে কিন্তু তৃতীয় পদের অর্থ প্রকাশ পাবে। যে বহুব্রীহি সমাসে পূর্ব পদে নঙর্থক বা না অর্থ প্রকাশক প্রকাশ করে এবং অবশ্য তৃতীয় পদে অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলছি গিয়ে কি না নং বহুব্রীহি বা না বহুব্রীহি। নেই হুঁশ যার বেহুশ, যে নেই, হ্যাঁ, এটা পূর্ব পদে দেখো নঙর্থক অর্থ প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটাকে আমরা আবার অবশ্যই না নেই না হুঁশ কাউকে বোঝাচ্ছে না, বেহুশ বলতে যার হুঁশ নেই তাকে বোঝাচ্ছে, সেই অর্থে এটা তৃতীয় পদে অর্থ প্রাধান্য পায়, তাই একে আমরা বলছি না বহুব্রীহি বা নং বহুব্রীহি। এছাড়া লাস্ট যে অংশটি আমরা পাই সেটা হচ্ছে সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রীহি। আচ্ছা, প্রথমত আমরা যখন এর পরে আলোচনা করব, আমরা দ্বিগু সমাস নিয়ে আলোচনা যখন করব, সেখানে কিন্তু এই সংখ্যা ব্যাপারটা মানে বহুব্রীহি সমাসের এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটু বিশেষভাবে আলোচনা করব, কারণ সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের মধ্যে যেমন মিল আছে তেমন অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য না থাকলে তো আবার বহুব্রীহি সমাসে ইনক্লুড হতো না, এটা অন্তর্ভুক্ত করা হতো না। দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র আজকে সংজ্ঞা এবং তার উদাহরণ সম্পর্কিত আলোচনা করব। পরের ক্লাসে দ্বিগু সমাস নিয়ে যখন আলোচনা করব সেখানে কিন্তু অবশ্যই আমি এই বিষয়টা আলোচনা করে দেব। কি বলেছে সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রীহি? পূর্বক, সংখ্যা পূর্বক মানেই বুঝতে পেরেছো, পূর্ব পদ হচ্ছে কি হবে, সংখ্যাবাচক বিশেষণ হবে, সংখ্যা পূর্বক বহুব্রীহি, পূর্ব পদ সংখ্যাবাচক বিশেষণ হবে এবং পরপদ অবশ্যই বিশেষ্য হবে, নাহলে কার সংখ্যা বোঝাবে, তাই না? তো সেই জন্য তখন এবং অবশ্যই তৃতীয় পদের অর্থ যখন প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলছে সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রীহি। তাহলে পূর্বপদ কি হবে? পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ, এটা একটু মাথায় রেখো। এবং পরপদ কি হবে? পরপদ হবে বিশেষ্য। এই দুটো বিষয় মাথায় রাখবে, কারণ দ্বিগু সমাস আলোচনা করতে গেলে কিন্তু এই দুটো সমাস বিষয় আমাদের লাগবে। সেখানেও কিন্তু একই রকম পাবো, কিন্তু পার্থক্য অবশ্যই আছে। পরের ক্লাসে আমরা যখন দ্বিগু সমাস আলোচনা করব সেখানে সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের মধ্যে পার্থক্যটা সেখানে জানবো। তাহলে কি হলো, এর উদাহরণ কি হবে? তিন পায়া যার তে পায়া, তিন হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ পূর্বপদ কি হচ্ছে না সংখ্যাবাচক বিশেষণ, আর পায়া অর্থাৎ পা অর্থে পায়া কথাটা এসেছে, অর্থাৎ বিশেষ্য, অর্থাৎ তে পায়া বলতে তিন পা যুক্ত কোনো কিছু বসার বা কোনো কিছু জিনিসকে আমরা বলছি। তাহলে এই পুরো ক্লাস থেকে আমরা কি কি জানলাম? এক, জানলাম কোন পদে তৃতীয় পদে অর্থ প্রাধান্য পায়, বা আমাদের পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে বহুব্রীহি সমাসে কোন পদে অর্থ প্রাধান্য পায়, সমানাধিকরণ বহুব্রীহি চেনার উপায়টা কি না, পূর্বপদ ও পরপদ উভয় পদের শূন্য বিভক্তি, কোনো বিভক্তি যুক্ত থাকে না, এখানে দুই পদের সমান বিভক্তি যুক্ত হয়। ব্যাধিকরণ বহুব্রীহিতে কি হয়? পূর্বপদ হয় শূন্য বিভক্তি এবং পরপদ তে বা এ বিভক্তি যুক্ত হয়। তো আর তৃতীয়ত হচ্ছে সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রীহি। মধ্যপদ লোপী, আচ্ছা মধ্যপদ লোপী বহুব্রীহি সমাসের অপর নাম কি বললাম? কমেন্ট করে জানাও আমাকে। মধ্যপদ লোপী বহুব্রীহি সমাসের অপর নাম কি বললাম? কমেন্ট করে জানাও। আর যদি না মনে থাকে এখন আবার ঘুরে রিমাইন্ড করো, ঘুরে গিয়ে দেখে আবার এসে আমার কমেন্ট করে জানাও। নাহলে কিন্তু এই ছোট ছোট ভুলগুলো কিন্তু তোমরা যদি ভুল করে ফেলো তাহলে পরীক্ষায় কিন্তু পারবে না, কারণ পরীক্ষায় তোমাকে কিন্তু এই ধরনের কোশ্চেন দেবে যেগুলো তুমি সহজে মনে রাখার চেষ্টা করো না বা এড়িয়ে যাও, সেগুলোই দেবে। দ্যাটস ওয়াই একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা কি জানলে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস সম্পর্কিত। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা বহুব্রীহি সমাসের পরবর্তী যে পার্টটা আছে দ্বিগু সমাস নিয়ে আলোচনা করবো। ছোট ছোট ভিডিও হবে, ছোট ক্লাস হবে, কিন্তু ভালো করে করবে। ওখানে আরো কিছু ইনফরমেশন আছে যেটা আমি তোমাদের একটু আগে বললাম, দুটোর ডিভিশন বা পার্থক্যটা আমরা সেখানে করে দেখাবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করে জানিও, যেটা উত্তরটা চাইলাম একটু কমেন্ট করে জানিও। যদি তোমাদের অন্য কোনো বন্ধুর প্রয়োজন হয়ে থাকে তাদেরকে দিয়ে পাঠাও। আর একটা কথা, আমি কিন্তু এই সমাসগুলো আলোচনা করার পর আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু আমরা সমাসের পাঠগুলো নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রেও তোমাদের অনেকটা সুবিধে হবে, পারলে সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, কারণ পরীক্ষার বেশি দিন নেই আমাদের। সেক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে পড়বে। আমি চেষ্টা করছি রিলস এর মাধ্যমে যদি তোমাদের কাছে পৌঁছানো যায় ওই বিভিন্ন সাজেশন গুলো, বিশেষ করে অধ্যায় বেসিস সাজেশন গুলো, সেটাও আমি চেষ্টা করছি, পারলে তোমরা সেটাও দেখতে পারো। ঠিক আছে, চলো আজ এই পর্যন্ত। ভালো থাকবে, পরের ক্লাসে অবশ্যই চেষ্টা করো জয়েন করতে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই, টাটা।